এখন চলছে সেন্ট্রাল হিটিংয়ের সার্কিট তৈরির কাজ। তো এটা একটা 7 বেডরুম হাউস। এই বাসার ফার্স্ট ফ্লোর অ্যান্ড গ্রাউন্ড ফ্লোর সব মিলিয়ে এবং নতুন যা যা ক্রিয়েট করা হয়েছে তাতে টোটাল রেডিয়েটারের সংখ্যা 15টা আর কি। 3টা টাওয়াল রেডিয়েটার আর রেস্ট হচ্ছে নর্মাল হরাইজন্টাল রেডিয়েটার আর কি। তো এখানে প্রথম দিকে প্ল্যান ছিল সব ব্র্যান্ড নিউ রেডিয়েটার বসবে। তো ডেমোলিশন যারা করতে আসছে তারা আসলে তাদের একটু ব্রেন কম থাকে আর কি, যারা ভাঙচুর করে, কি রাখবে আর কি ফেলবে কোনো চিন্তা ভাবনা ছাড়াই আর কি সব ফেলে দেয় আর কি। তো যাই হোক, ওপরতলায় সব ব্র্যান্ড নিউ লাগানো হয়েছে, কিন্তু নিচতলাতে আমরা পুরোনোগুলো রিসাইকেল করার চেষ্টা করেছি, যেহেতু ল্যান্ডলর্ড এইভাবেই চাচ্ছেন। তো পুরোনো রেডিয়েটারের কোনো সমস্যা ছিল না, খুবই সুন্দর সাইজ, বড় বড় রেডিয়েটার। কিন্তু একটাই সমস্যা, এর যদি মানে ব্র্যাকেট যদি মিসিং থাকে আর কি। তো ব্র্যাকেট মিসিং থাকলে যেটা হয় যে আসলে কাজ অলমোস্ট 3 গুণ হয়ে যায়। নতুন রেডিয়েটার ফিক্স করতে মানে ওয়ালে ঝুলাতে 5 মিনিটের বেশি লাগে না, মেজারমেন্ট ঠিক জানলে। ড্রয়িংয়ের পরে আসলে একটা ব্র্যাকেট 2টা ব্র্যাকেট ঝুলালেই উপরে নিচে একদম লেভেল হয়ে যায়। কিন্তু যখন ব্র্যাকেট মিসিং থাকে তখন আমরা ইউনিভার্সাল ব্র্যাকেট দিয়ে লাগাই। সেটার ক্ষেত্রে যেটা হয় যে ব্র্যাকেটটা আসলে যদি 3টা হুক থাকে তাহলে 6টা সেকশনে আর কি ফিক্স করতে হয়। তো 6টাকেই লেভেল করা অবশ্যই এটা ডিফিকাল্ট হয়ে যায়। যাই হোক, যেহেতু পুরনো রেডিয়েটরগুলি খুবই সুন্দর কন্ডিশনে ছিল, শুধুমাত্র ভালভ এবং ভেন্ট অ্যান্ড ব্ল্যাঙ্ক চেঞ্জ করাতে এগুলো সব একদম নতুন। এবং এক একটা রেডিয়েটর আসলে এই সাইজের রেডিয়েটরগুলি বেশ এক্সপেন্সিভ আর কি। যাই হোক, এখানে ল্যান্ডলর্ড যথেষ্ট পরিমাণ সেভ হয়েছে আর কি, মেটেরিয়াল কস্ট। জিনিসটা ভালো আছে, ভালো জিনিস কেন ফেলে দেবো আর কি। তো সার্কিট তৈরি করা হচ্ছে 15টা রেডিয়েটারের। সেন্ট্রাল হিটিংয়ের বয়লার এখনও আমরা হোপফুলি এই সপ্তাহে লাগাতে পারবো। তো সেন্ট্রাল হিটিংয়ের সার্কিট যারা কাজ করেন তাদের জন্য এটা আসলে খুবই সিম্পল একটা ব্যাপার, কিন্তু আসলে মাথায় জট লেগে যাওয়ার মতো একটা অবস্থা। ফ্লোর রিটার্ন এবং কোনটাকে কানেকশন করা হচ্ছে, কোনটা ক্রস কানেকশন হয়ে যাচ্ছে কিনা, বিভিন্ন ধরনের ইস্যু থাকে। যেহেতু এটা একটা ম্যাসিভ হাউস 2টা ফ্লোরে, এবং ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, টয়লেট, বাথরুম এবং কিচেন সব জায়গাতে পুরো সার্কিটটার আন্ডারে নিয়ে আসা এক এক করে, এটা আসলে একটু মানে এখানে ব্রেনের কাজ আছে আর কি। তো ধুমধারাক্কা এটা আসলে হয় না, একটু সময় নিয়ে করতে হয়। কারণ এই কাজটার পরে যদি কোনো কারণে সমস্যা তৈরি হয়, যখন সমস্যা তৈরি হবে তখন আর এই ফ্লোর বেয়ার থাকবে না, এই ফ্লোরের উপর ফ্লোর বোর্ড বসে যাবে, তখন এটা আসলে আমাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। কাজটা খুবই সহজ জানলে। তো আমি এখানে কপার কাজ করছি, কপার এবং সব সোল্ডার, কোনো পুশফিট। কারণ কপার পাইপ ইউজ করে যদি আমি পুশফিট ইউজ করি তাহলে আসলে কপারের দরকার নেই, প্লাস্টিক ইউজ করা যায়। তো আমি হেট প্লাস্টিক। কপারের কাজ হচ্ছে একদম জেনুইন আর কি, এটাই হচ্ছে সলিড কাজ। একটু সময় বেশি লাগে, কিন্তু কাস্টমারের জন্য এবং পরবর্তী মেনটেন্যান্স ফ্রি হয়ে যায় আর কি বলা যেতে পারে, যদি কেউ অ্যাক্সিডেন্টালি ফ্লোরবোর্ড কিংবা কার্পেট লাগাতে এসে পাংচার না করে ফেলে। এটাও হয়, এই ধরনের ঘটনাও ঘটে। প্রত্যেকটা রেডিয়েটারকে ঠিক লোকেশনে রেখে ডাবল স্ক্রু প্রথমে আমি অনেক জায়গায় কাজ করেছি, পুরনো রেডিয়েটার দেখা গেছে যে রেডিয়েটার খুলে পড়ে আসছে ওয়াল থেকে, বিকজ এনাফ সাপোর্ট দেওয়া হয় নাই আর কি। স্ক্রু ছোট ইউজ করা হয়েছে, ওয়াশার ইউজ করে নাই, মানে বিভিন্ন ধরনের ইস্যু থাকে আর কি, কাজ করে চলে আসছে আর কি। তো এই সব কিছুই নির্ভর করে কে কাজ করছে, কেমনভাবে করছে, কিংবা কাজের আসলে ভ্যালুটা কতটুকু। তো আসলে চিপ কাজ কখনো করতে হয় না, চিপ কাজ করলে এটা বারবার করতে হয় আর কি। চেষ্টা করেছি যতটা সম্ভব যেখানে যা দরকার, যতটুকু দরকার, আপ টু মানে গুড প্র্যাকটিস হিসেবে যা যা ইউজ করা হয়, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সব কিছুই এখানে ফলো করা হয়েছে। আমি চেষ্টা করি এটা ফলো করতে, তাতে একটু সময় বেশি লাগে। আপনার আশেপাশে যারা কাজ করে তারা বিরক্ত হয়ে যায় যে এত স্লো কেন।
তো এত স্লো এই কারণে যে কাজটা আসলে সঠিকভাবে করতে হলে যতটুকু সময় দরকার ততটুকুই আমি ব্যয় করব। এখানে যে পাইপটা আমি ইউজ করেছি, এখানে আমি 4টা জয়েন্ট দিতে পারতাম, সেই 4টা জয়েন্ট না দিয়ে এটাকে আমি মিনিমাম জয়েন্টই নিয়ে আসছি। তো সেই ক্ষেত্রে আমাকে সময় বেশি দিতে হয়েছে এটা বেন্ডারে দিয়ে কপার পাইপকে একটা পারফেক্ট শেপে আনা আর কি। সেই শেপটা রেডিয়েটারের টেল পর্যন্ত পৌঁছাতে পারে, এবং এটা যে কত বড় একটা ক্রাফটি কাজ এটা যে পাইপ বেন্ড করে সেই শুধু জানবে আর কি। ফ্লোরের নিচে পাইপ আসবে, সেই পাইপটাকে আপনি ফ্লোরের ওপরে আপনার যে ক্যালকুলেশন সেই ক্যালকুলেশন দিয়ে একে বেন্ড করছেন এবং আলটিমেটলি এটাকে ফিট করছেন মিনিমাম ওয়েস্টেজের মাধ্যমে, মানে মেটেরিয়াল ওয়েস্ট করে আর কি। কপার খুবই এক্সপেন্সিভ। টোটাল বাসাতে আমি কপার রান করেছি 90 মিটার, মানে হচ্ছে অলমোস্ট 300 ফিট কপার পাইপ রান করা হয়েছে। তো 300 ফিট কপার পাইপ ফ্লোরের নিচে রান করা, ওয়ালের ভেতরে রান করা, বিভিন্ন রুটে এটাকে সার্কিট তৈরি করা বেশ সময়ের কাজ আর কি, এবং এই সময় দিতেই হবে। এবং সবচেয়ে বড় যেই জিনিসটা হচ্ছে কোনো কারণে ধৈর্য হারা হলে এই কাজ কখনো হবে না আর কি, তখন এই কাজ ছেড়ে আমাকে চলে আসতে হবে আর কি, আমি যদি আমার ধৈর্য হারিয়ে ফেলি আর কি। তো এখানে একটার পর একটা পাইপ আমি সোল্ডার করছি, জয়েন করছি, কোনোটা যাতে মিস না যায়, এবং প্রত্যেকটা জয়েন্টকে আবার আমি ফিল করছি যে এটা ঠিক হয়েছে কিনা। সেই ফিল করার জন্য আমরা যেটা দেখি সেটা হচ্ছে ওপর থেকে যদি আমি জয়েন করি তাহলে নিচে দুইটা বার্ডের মতো হবে আর কি। কিছুক্ষণ আগে আমি ভিডিওতে দেখালাম যে প্রত্যেকটা জয়েন্টের নিচে দুইটা করে করে বাবুলের মতো থাকবে আর কি, মানে এটা অনেকটা ওই পিম্পলের মতো দুইটা। সো প্রত্যেকটা জয়েন্টের নিচে দুইটা করে এরকম উঁচু সোল্ডারের ব্লক থাকতে হবে, তাহলেই হচ্ছে সোল্ডারটা পুরোপুরি রান করেছে আর কি, পুরো জয়েন্টটা খুব সুন্দরভাবে। এখানে যেই স্ট্রাকচারটা আমি কপার পাইপ দিয়ে বানিয়েছি বেন্ডার দিয়ে, তো এরকম একটা জায়গাতে আমি 6টা জয়েন্ট না দিয়ে যদি একটা পাইপ আমি ইউজ করি এবং মিনিমাম জয়েন্ট দিই, তাহলে হচ্ছে ওয়াটার যে ফ্লো থাকবে, মানে হট ওয়াটারের যে সেন্ট্রাল হিটিংয়ের যে সার্কিটের যে ফ্লো, সেই ফ্লো রেস্ট্রিকশন হবে না। কারণ 90 ডিগ্রি বেন্ড হচ্ছে শার্প বেন্ড, সেই বেন্ডটাকে আমরা যদি বেন্ডার দিয়ে করি তাহলে এটা অনেকটা ওই রাউন্ড অ্যাবাউটে, শার্প টার্ন না নিয়ে রাউন্ড অ্যাবাউটে আমরা যেরকম টার্ন নিই সেই ধরনের আর কি, মানে ফ্রিকশনটা কম থাকে, রেস্ট্রিকশন কম থাকে, ফ্লো এবং সেন্ট্রাল হিটিংয়ের এফিসিয়েন্সি তখন অনেক বেটার হয় আর কি। তো এই সমস্ত চিন্তাভাবনা করেই আসলে একটু সময় বেশি লাগে কাজ করতে, কিন্তু এই জিনিসগুলি হচ্ছে প্রিন্সিপাল, এবং পুরো জিনিস বাসাতে আমরা যা যা ইনস্টল করছি বা করব সব কিছু হচ্ছে সায়েন্সের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আর কি। সো এই জিনিসগুলিকে আমরা যেভাবে টেক্সটে পড়েছি সেভাবেই সাইটে অ্যাপ্লাই করা আর কি, কোনো শর্টকাট নাই। অবশ্যই শর্টকাট করতে গেলে পরবর্তীতে যেটা হয় আর কি 5 মাস 6 মাস কি 1 বছর পর এটা আসলে আস্তে আস্তে সিস্টেম তখন বিভিন্ন ধরনের ইস্যু শো করা শুরু করে আর কি। তো এখানে সামান্য একটা পাইপের কাজ মনে হবে আর কি, কিন্তু এইটুকু করতে যে কোনো একটা মানুষের 3-4 ঘন্টা এমনিতেই চলে যায় আর কি, বিকজ বেন্ডারে পাইপ বেন্ড করে সেটাকে ঠিকঠাক মতো ইনস্টল করা এটা আসলে বেশ ক্রাফটি কাজ। এটাই ছিল আমার লাস্ট রেডিয়েটার ফিক্স। আজকের 15 নাম্বার শেষ হয়ে গেছে, এবং একতলা দোতলা বাথরুম টয়লেট সমস্ত জায়গায় রেডিয়েটার এবং টাওয়াল রেল শেষ হয়ে গেছে, মেইন সার্কিট ডান। এখন হচ্ছে এটাকে ক্লিন করা। পাইপ ওয়ার্কের ভেতরে যখন আমরা জয়েন করি এখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করি, স্পেশালি ফ্লাস্ক, সেই ফ্লাস্কটা হচ্ছে অ্যাসিডিক, সো সেটাকে ওয়াশ আপ করা কেমিক্যাল দিয়ে। তারপরে হচ্ছে এর টাইটনেস টেস্ট, অলমোস্ট প্রেশার একটা সার্টেন প্রেশারে রেখে দেওয়া যে কোনো লিক আছে কি না, কারণ ফ্লোরবোর্ড ফেলার আগে অবশ্যই আমাদেরকে কনফার্ম করতে হবে দেয়ার ইজ নো লিক ইন দ্য হাউস আমার সার্কিটে, এটা হচ্ছে মেইন ইস্যু। তো সেটাকে কনফার্ম করার পরেই আমরা এই নতুন বয়লারের সঙ্গে কানেক্ট করে দেব এবং বাসা গরম হওয়া শুরু করবে। এই হচ্ছে আসলে বিল্ডিং ওয়ার্ক, খুবই মনোটোনাস, খুবই লেবারাস এবং খুবই কষ্টের আর কি। প্রতিদিন 6-7 ঘন্টা আপনি যদি
নীল ডাউন হয়ে বোর্ডের নিচে, মানে অ্যাভারেজ আমার এখানে স্টেপ হয় অলমোস্ট 15,000 স্টেপস এভরি ডে। তো তাহলে কি পরিমাণ দৌড়াদৌড়ি চলে আর কি। তারপরেও যেটা হয় যে কাজ শেষে যখন সব কিছু দেখা যায় যে যেভাবে নিজের এক্সপেকটেশন অনুসারে হয়, সেটাই হচ্ছে সবচেয়ে বেশি আনন্দের আর কি। প্রত্যেকটা রেডিয়েটার যেখানে যা চেয়েছি সেভাবেই ঝুলেছে, একটু সময় বেশি লাগলেও হচ্ছে। থ্যাংক ইউ।